বারবারে শাহরুখ লেগে এমনকি চলে গেছে। আমি ওনাকে আমার দেখার পেয়েছি, আমি দিচ্ছি উনি বলছেন যে ওনার থেকে যদি আমাদের 3-4টি ছবি চাই। এই আমাদের প্রশাসন ঢাকা থেকে অফিসার আসছে, আপনাদের সাথে কথা বলবে, বুঝছেন? আমি একটু বলার পরে কথা বলবে। আপনাদের দাবির সাথে আমরা পুরো একমত। আর তার মধ্যে এই আমাদের সালমা এর বাচ্চা অসুস্থ, ট্রেনে দাঁড়ায় আছে, ছেড়ে দাও। বাচ্চা অসুস্থ, মার সাথে কোনো কথা না, মাকে যেতে দাও। বাবাকে যেতে দিও না, বাবাকে যেতে দিও না। ঠিক আছে, এখন আমাদের কথা একটু বলার সুযোগ দিতে হবে। আরে আপনাদের কথা জানি, আমরা তো ডিপ্লোমা। আমি একটু কথা বলি, আমরা কি কথা বলতে পারবো তোমাদের সাথে? সেই সুযোগটা দাও তোমরা। বলো। আমি বলি শোনেন, আমি এসএম মনিরুজ্জামান, মাইক রাখবেন একটু ইয়ে করি। আমি হলো সিনিয়র সহকারী পরিচালক, আমি অ্যাকোয়াকালচার সেকশনে কাজ করি। আর উনি হলো প্রশাসনের সিনিয়র সহকারী পরিচালক প্রশিক্ষণ, উনি হলো ডিডিআরবিন এর দায়িত্বে আছে। কথাটা ভালো করে বোঝেন, উনার স্যার জবাব দেবে। ভাই সবাই বললে কিন্তু হবে না। আমি এই ধরনের কথা বলতে অভ্যস্ত না, তারপরেও আমি একটা জিনিস বোঝেন, আমার একটা পরিচয় আগে ছিল, আমি এনএডিবি প্রকল্পের পরিচালক ছিলাম। এক্স্যাক্টলি আমাদের নিয়োগ বিধিতে আপনাদের ডিপ্লোমা লেখা ছিল না, যার জন্য কিন্তু আমরা কাজ করতে পারি নাই। বাট আপনারা কেউ বলতে পারবেন না যারা ডিপ্লোমা করে এনএডিবি তে টিকছেন কেউ বাদ যান নাই। কিন্তু আমরা এনএডিবি কথা শেষ করেন, আমরা এনএডিবি কেন, আমরা কোনো কিছুই চাই না। আমাদের অধিদপ্তরে আরো মানে যে প্রজেক্ট গুলো আসবে আমরা শুধু ডিপ্লোমা নিব, এটা হলো আমাদের মানে হায়ার অথরিটি, আমাদের ডিজি, আমাদের সবার কিন্তু সিদ্ধান্ত একই রকম। আশ্বাস না, এটা নিব। বাকি রূপ তো বললাম তো, ডিডি অ্যাডমিন স্যার বলবে, উনি যে আছে উনি কিন্তু বলবে, উনি সিনিয়র সহকারী পরিচালক, উনি অ্যাডমিনের প্রশাসনের দায়িত্বে আছেন। এখন উনি পরে বলবে। আমার কাছে কথাটা শোনেন, আমাদের আরো 3টা কিন্তু ডিপ্লোমা ইনস্টিটিউট চালু হয়েছে অলরেডি, চালু হয় আমাদের এখন থেকে। আমাদের কথা বোঝেন, এখন থেকে আমরা যা নিয়োগ দেব আপনাদেরকে ডিপ্লোমাকেই নিব, অন্য কোনো কিছু থাকবে না, অবলিক থাকবে না, কোনো কিছু থাকবে না। আর আপনাদের এই পদটা আমাদের সচিব মহোদয় অলরেডি ডিক্লিয়ার দিয়েছে, উপসহকারী মৎস্য কর্মকর্তা হবে 3 মাসের মধ্যে। আপনাদের দাবি তো এই দুইটাই, একক নিয়োগই হবে, সেটাই। এটা যা হবে একই হবে। আমার কথাটা আগে বোঝেন, তাদের দাবি তো মানে নাই, তাদের দাবি তো মানে নাই ভাই। আমার কথাগুলো আগে ভালো করে বোঝেন, তাদের দাবি কিন্তু মাইনে নেয় নাই। আর আপনারা যখন উপসহকারী মৎস্য কর্মকর্তা হবেন, আপনাদের কিন্তু আমরা নিয়োগ দিতে পারবো না, তখন সেকেন্ড ক্লাস হবে, ওটা কিন্তু বিসিএস এর নন ক্যাডার থেকে হবে, নন ক্যাডার থেকে হবে। অর্থাৎ তখন কিন্তু আমাদের অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের কোনো হাত থাকবে না। আপনাদের আর কোনো কিছু জানার আছে কিনা? আমরা কি উচ্চ শিক্ষার জন্য, আমার কাছে ভালো করে বোঝেন, আমি আবারও বলতেছি, সচিব স্যার, বর্তমান সচিব স্যার 3 মাসের মধ্যে এটা উপসহকারী মৎস্য কর্মকর্তা ডিক্লেয়ার বলছে, এটা করে দিবে। আর আপনারা, আমরা যেমন বিসিএস ফিশারিজ অনার্স আর আপনারা ডিপ্লোমা অনার্স, আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন, সেটা ফরেন হোক আর দেশের মধ্যে হোক, সব সুযোগ সুবিধা পাবেন। সর্বশেষে স্যার বলবে, আপনাকে প্রশ্ন বলেন। আপনার কথা প্রেক্ষিতে আমাদের কিছু কোশ্চেন ডিপ্লোমাদারীদের বলেন যে যারা বিগত দিনে প্রকল্পে চাকরি করছে, তারা আমরা দেখেছি আজকে দীর্ঘদিন থেকেই তারা আন্দোলন করতেছে রাজস্ব হওয়ার জন্য। স্যার আপনার থেকে জানতে চাচ্ছি, এই প্রকল্পগুলো কি নির্দিষ্ট মেয়াদি ছিল? আর যখন সার্কুলার করা হয়েছিল তাদেরকে কি বলা হয়েছিল যে 5 বছর শেষ হলে সাথে সাথে রাজস্বকরণ করা হবে?
আমি এনএডিবি প্রকল্পে ছিলাম, আমার প্রকল্পে এটা লেখা ছিল না, এটা লেখা ছিল না। তা ঘটনা হলো এনএডিবি 1 রেভিনিউ তো চলে গেছে, এই জন্যই তারা দাবি করতেছে এনএডিবি 2 রাজস্ব যাবে। আমার কথা আগে শুনেন, আনসার যারা ছিল বা আদার্স যারা আন্দোলন করতো তাদের কি পরিস্থিতি হয়েছে আপনারা কিন্তু জানেন। আমার কাছে কথা যে আমার প্রকল্পে কিন্তু লেখা ছিল না যে সাথে সাথে এটা রেভিনিউতে যাবে, এটা আমি বলতে পারবো। স্যার আপনি আনসারের কথা বলেছেন, আনসাররা হলো কর্মজীবী ছিল, আমরা হলাম স্টুডেন্ট, আপনাদের সন্তান। আপনারা আচ্ছা একটু আগে বললেন 4টা ডিপ্লোমা অন করলেন, 3টা ডিপ্লোমা অন হবে? আরেকটু বলি 3টা ডিপ্লোমা অন হয়েছে ফটোকপিয়ারটা কিন্তু আমি ডিপ্লোমাতে দিছি। জি। কোন জায়গায় আমাদের কিন্তু পোস্টিং সেন্টার ছিল না ডিপ্লোমায়। জি। যতগুলো ডিপ্লোমাতে ফটোকপিয়ার কিন্তু এনএডিবি থেকে আমি জোর করে দিয়েছি। তৎকালীন অথরিটি কিন্তু আমাকে বাধা দিছে যে আপনি অডিটটা ভর্তি খাবেন। আমি বলছি এটা করা যাবে না, এ জায়গায় প্রশ্ন করা হয়, এই জায়গায় হলো ছাত্রছাত্রীরা ফটোকপি করে, তার জন্য এই জায়গায় ফটোকপিয়ার দিতে হবে। আপনারা যে সার ফটোকপিয়ারটা ব্যবহার করেন ওটা কিন্তু আমারই কিনে দেওয়া। আচ্ছা স্যার আপনি বললেন যে ডিপ্লোমা 3টা অন হচ্ছে, অলরেডি 4টা ডিপ্লোমা আছে, বেসরকারি অনেক ডিপ্লোমা আছে। হ্যাঁ, তাহলে স্যার আমরা যে এতগুলো ডিপ্লোমা করে বসে আছি, তাহলে এনএডিপি 1 রাজস্ব হলো আপনি বললেন সেটা চলে গেছে। হ্যাঁ, এটা কিভাবে হলো স্যার? এটা কি ওখানে রাজস্ব লেখা ছিল? যেহেতু এনএটিপি 1 রাজস্ব হয়ে গেছে, যেহেতু হয়ে যাচ্ছে, ওটা আমরা নিউজ দেখতেছি হচ্ছে। এনএটিপি 2 আপনাদের অলরেডি ভবনই আছে, কর্মকর্তারা যারা এনএটিপি ক্ষেত্র সহকারী ছিল অলরেডি ভবনই আছে। আমাদের ডিপ্লোমারই বড় ভাই স্যার, এতে ডিপ্লোমারই বড় ভাই। আবার ইউনিয়ন প্রকল্প তারাও অলরেডি ভবনে আছে রাজস্বকরণ করার জন্য। স্যার প্লিজ, ইলিশ প্রকল্প অলরেডি তাদেরও একটা টিম ভবনে আছে। আমার কথাটা একটু ভালো আমি শেষ করি স্যার। তাহলে ওদের একটা টিম ভবনে আছে, এভাবে আরো 5-6টা প্রকল্প ক্লাইমেট মিলে অনেকগুলো প্রকল্পই চলমান। তাহলে স্যার আমার প্রথম প্রশ্ন ছিল, এগুলো কি নির্দিষ্ট মেয়াদি ছিল? এদেরকে কি আমি তো বললাম আমার প্রজেক্ট আপনারা ছিল না? শুনেন আমার, যত প্রজেক্ট হোক না কেন 460 আর 17 ধারা যেটা আছে, এটা যদি ভঙ্গ না হয় এটা কোনোভাবে রাজস্ব দেওয়া সম্ভব না। যত প্রকল্প আছে, গভর্নমেন্ট যদি নির্বাহী আদেশে কোনো কিছু করে এটা হলো ব্যতিক্রম। আপনি দেখবেন সকল আইনের একটা ব্যতিক্রম থাকে। ফাঁসির আসামিও কিন্তু মুক্ত হয়ে যায় এক সময়। কেন অসীম হয় জানেন? কারণ রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করলে কিন্তু হয়ে যায়। নির্বাহী আদেশ ছাড়া বর্তমান বিদ্যমান আইনে কোনো প্রজেক্ট রেভিনিউতে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো কথা। আচ্ছা স্যার, আমি বলতে চাচ্ছি যে আপনার ডিপ্লোমাধারীরা শত ডিপ্লোমা বেকার বসে আছে, আপনি পার্সোনালি আপনি আমাদের ডেফিনেটলি একজন বড় অভিভাবক। আমি বড় ভাই। হ্যাঁ, আমরা ভাই না, আপনি আমাদের অভিভাবক। আমরা মনে করি আপনারা আমাদের পিতার সমতুল্য, আপনারা আমাদের অভিভাবক। তো যেহেতু আমরা এতগুলো ডিপ্লোমাধারী বেকার বসে আছি, আপনি কি চান, আপনি যেহেতু বাংলাদেশ মৎস্য সেক্টরকে রিপ্রেজেন্ট করেন, আপনি কি চান এই প্রকল্পগুলোতে নিয়োগ পাইছিল কারা স্যার? ম্যাক্সিমাম ইন্টার, জুলজি, প্রাণীবিজ্ঞান। আমাদের ডিপ্লোমা হাতে গোনা কয়েকজন। আপনি বলছেন যে ডিপ্লোমা যারা টিকছে তাদেরকে আমরা দিছি, কিন্তু স্যার আমরা তো অনেকে সেখানে অ্যাডমিশন দেওয়ার সুযোগ হয়নি। স্যার আমি শেষ করি। তাহলে এই যে বাংলাদেশ মৎস্য সেক্টর, স্যার আপনি যদি ভবনটাকে সিভিলদের হাতে না দিয়ে মৎস্যর হাতে দেন, সে কি পূর্ণতলা তৈরি করতে পারবে? পারবে না, ডেফিনেটলি পারবে না। আপনি যদি মৎস্য সেক্টরকে একটা ইন্টার পাস করা ছেলেকে ক্ষেত্র সহকারী, ডেফিনেটলি স্যার একজন বিসিএস ক্যাডার ফিল্ডে প্রতিদিন যায় না, একজন ক্ষেত্র সহকারী প্রতিদিন ফিল্ডে যায়। তাহলে ক্ষেত্র সহকারী পোস্টটা যদি একটা ইন্টার ছেলে ডিজার্ভ করে, আর আমাকে 56টা সাবজেক্ট আপনারা আমাকে পড়তে ডিপার্টমেন্টের একটা বইও পড়ে না। শেষ করে আমাকে 56টা সাবজেক্ট আমাকে পড়তে দিচ্ছেন স্যার, ম্যাথ, ইংলিশ সব জানি। শেষ। তাহলে আমরা কেন স্যার বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারি না কেন? আমি যখন বিসিএস এ জয়েন করি, ম্যাট্রিক পাস আমার ডিওফো ছিল, ভালো করে বোঝেন। এক সময় মাগুরাতে আমি জয়েন করি, প্রথম যে আমার ডিওফো ছিল মনারুল আলম ম্যাট্রিক পাসের। কিন্তু আমাদের নতুন যে অর্গানোগ্রাম হাতে নিয়েছি, আমরা কিন্তু ইউনিয়ন পর্যায়ে আমরা ডিপ্লোমাধারী রাখছি। প্রত্যেকটা ইউনিয়নে একজন ডিপ্লোমাধারী থাকবে, উপসহকারী মৎস্য কর্মকর্তা থাকবে। তাহলে আমার মনে হয় আমরা যে ডিপ্লোমা গুলো বা নতুন 3টা নিছি বা আগের যে 4টা আছে, আমাদের মনে হয় জনবলের অভাব হওয়ার কথা না। শুধু আমাদের দরকার এখন অগ্রগ্রামটা পাস করা। পাস করলে আপনারা অটোমেটিক এটা চলে আসবেন। এটা কিন্তু তখন আমাদের অধিদপ্তর কন্ট্রোল করবে না, আমাদের মন্ত্রণালয় কন্ট্রোল করবে না। আমাদের পিএসসি একটা লিস্ট হবে যে আপনাদের সেকেন্ড ক্লাসের নন ক্যাডারের আপনাদের যে লিস্টটা দেন কতজন লাগবে, তখন কিন্তু সাথে সাথে তারাই কিন্তু নিয়োগ করবে। অলরেডি শুনেন, খালি বললে হবে না, কৃষিতে কিন্তু অলরেডি কিন্তু ডিপ্লোমা গিয়ে পিএসসি নিয়োগ দিয়ে দিয়েছে, আপনারা জানেন এটা। আমরাও ওই দিকে যাচ্ছি। আর আপনার বলেন তো সর্বশেষ কথাগুলো আমাদের উনি বলবেন, বলেন। আমরা কিন্তু বেশি কথা নিব না, এটাই শেষ কথা কিন্তু।
এটাই কিন্তু শেষ কথা। প্রথম কথা হচ্ছে আপনি বলছেন পিএসসি তে যাবে, দশম গ্রেডের পর পিএসসি তে যাবে, কিন্তু আপনাদের আচরণে মনে হচ্ছে আপনাদের মৎস্য ভবন থেকে পিএসসি আমাদের কাছে আপন বেশি। মৎস্য ভবন আমাদের আপন না, তারা আমাদের শত্রু হয়ে গেছে। 15 বছর ধরে একটা শিক্ষাক্রমে কোনো নিয়োগ নাই, এটা আসলে টোটালি দুঃখজনক। তারপর আপনার সেকেন্ড কথা, উপসহকারী মৎস্য কর্মকর্তা 3 মাসের ভিতর হবে। এটা যদি আপনি এটা আচ্ছা শুনি, এটা সচিব স্যারের কথা আর সাইন সমান মূল্যবান। আমরা চাচ্ছি এখন 2:30 বাজে, আপনি যদি 5 মিনিটের ভিতর আমাদেরকে এটা লিখিত দেন, পরবর্তী 1 মিনিটের ভিতর আমরা এখান থেকে সবাই চলে যাব। আপনি বলবেন খালি আমার কথা শোনো, এই লিখিত দেওয়ার অথরিটি কিন্তু আমি না। আরেকটা আচ্ছা, তিনটা ছিল। আচ্ছা 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 স্যার, একটু আপনারা দেখেন নাই, এই কথা স্যার কত বলতেছে, আমরা অধিদপ্তরে 7 বার, আমরা কিন্তু দুইজন, আমি 7 বার আসছি, আমরা কিন্তু স্যারের আন্ডারে আমি আমার কাছে শোনেন, প্রপার অথরিটি কিন্তু আমরা না। আপনারা যদি বলে থাকেন আমরা স্যারকে বলবো যে লিখিত দেয়, তখন স্যাররা দিবে। এখন আরেকটা বিষয়, এটা দেওয়ার ক্ষমতা কারণ না, এখন আমারও না। এখন আরেকটা বিষয় বলেন, আমাদের লাস্ট 3 নম্বর কথা, যেটা আমাদের প্রকল্প রাজস্ব বিষয়ে আপনারা দেখতেছি যে দ্বিমত, না আমরা প্রকল্প রাজস্ব করব না, আমরা ডিপ্লোমাদারে নিয়োগ দিব। তাহলে ডিজি স্যার এতগুলো ফরওয়ার্ডিং কেন করলো যে প্রকল্প রাজস্ব হবে, ফরওয়ার্ডিং কেন করলো, এবং আমরা সকাল থেকে এই জায়গায় রোদে আছি, আমাদের দিকে কেন তাকায় দেখলো না? আমাকে শুনেন, ডিজি স্যার আপনারা জানেন মাত্র তার 1 সপ্তাহ হয়নি ডিজির বয়স, ভালো করে বোঝেন। ডিজি স্যার কিন্তু আমাদের দুজনকে পাঠিয়েছে, আমাদের আপনাদেরকে শান্ত করার জন্য পাঠিয়েছে, যাতে তার মেসেজ গুলোই কিন্তু আমরা দিচ্ছি। এনে কিন্তু একটা মেসেজও আমাদের তৈরি করা না। তা আপনাদের একটা জিনিস ধৈর্য ধরতে হবে, আপনারা যেটা বললেন দেখেন এটা বাস্তবায়ন হয় কিনা। আর জনপ্রশাসনের খোঁজ নিয়ে দেখলাম এই ধরনের ফরওয়ার্ডিং বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, 200টা প্রজেক্ট গেছে ফরওয়ার্ডিং, শুধু কিন্তু খালি মৎস্য অধিদপ্তর থেকে যায়নি। ডিজি স্যার আমার কাছে শুনে 200 জন গেছে। অতএব যে প্রজেক্ট সব রেভিনিউতে যাবে এটা কিন্তু তা না, কারণ অনেকে দিতে বাধ্য হয়েছে, অনেকে জানেন সিচুয়েশন অনেক ভাবে গেছে, যার জন্য আমাদের আগের ডিজিও কিন্তু চলে গেছে, 1 সপ্তাহের মধ্যে চলে গেছে। নতুন ডিজি স্যার আসছে, তাকে কাজ করার সুযোগ দেন। আমার মনে হয় আপনাদের আর কোনো আচ্ছা 4টা ভিডিও হয়েছে, 4টা ভিডিও হয়েছে, ভিডিওতে আছে আপনি বলছেন যে ডিজি স্যার আপনাদেরকে পাঠাইছে বুঝায় ঠান্ডা করার জন্য, আপনি বলছেন ঠান্ডা করার জন্য, কিন্তু ডিজি স্যার এখনো জানতে চায় না যে তাদের উদ্দেশ্য কি, তারা কি চায়, বুঝাতে বলছে কিন্তু উদ্দেশ্য জানতে চায়। আমরা বলবো তো, আমরা ডিজি স্যারকে তো এই তথ্যগুলোই বলবো। কিভাবে জানবে স্যার? আমরা বললে জানবে না, আপনারা তো ওনাকে জানাইতে হবে ভালো করে। প্রত্যেকটা ডিপ্লোমাধারীদের ওই বিএসসি করার সুযোগ আছে, যেমন এগ্রিকালচারের বিএসসি করার সুযোগ আছে, প্রাইভেটেও প্লাস হলো আপনার পাবলিকেও, কিন্তু আমাদের তো নাই। আপনারা যেহেতু ডিপ্লোমা করেছেন, আপনার সবকিছু চিন্তা ভাবনা করে করছেন, কিন্তু স্যার একটা চিন্তা ভাবনা করেন নাই যে আমাদের আপনার সুযোগ দিয়ে দেন। পাবলিক ভার্সিটি এটা তো সরকারি, আপনারাও সরকারি, মৎস্য সরকারি প্রতিষ্ঠান, পাবলিক ভার্সিটিও সরকারি প্রতিষ্ঠান, আমাদের ওই জায়গায় জায়গা করে দেন। আমরা আরো পড়তে চাই, আমরা আরো বড় পদে যেতে চাই, সেই সুযোগ চাই। ওই সাইবর বলতেছিল অনেক দিনের অনেক দাবি দেওয়া, অনেক কিছু। এই আমি কিন্তু জয়েন করছিল 25 তারিখ, আজকে কত তারিখ? 27 না? আমি কিন্তু 25 তারিখে এখানে জয়েন করছি। 25 তারিখে ডিজি স্যার জয়েন করছিল কয় তারিখ? 23 তারিখ মনে হয়। ডিজি স্যার জয়েন করছে 22-23 তারিখে, ঠিক আছে? আমরা কিন্তু সবাই নতুন জয়েন করছি। এখন আমি যেটা বলবো, আমাকে যদি মনে করেন যে হ্যাঁ আমাদের পক্ষে স্যার কাজ করার মানে সম্ভাবনা আছে, আমাকে এখানে আছে যারা আমার ডিভিশন, আমার জেলায় কাজ করতে, আমি এর আগে জেলাতে ছিলাম, যারা আমাকে চিনে তারা জানে যে আমরা কাজ পাগল লোক। আমরা চাই আপনারা আমাদের ডিপার্টমেন্টে আসেন। এই স্যার একটু আগে বলেছে যে 1500 কতটা 1539 মনে হয় 1500-র উপরে পদ সৃষ্টি করা হয়েছে, সৃজন করা হয়েছে। ডিপ্লোমাধারী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং আপনারা আমাদের প্রিভিয়াস স্টেশনগুলো খোঁজ নিয়ে দেখেন। যারা ডিপ্লোমা পাস করার পরে, আমি সাতক্ষীরাতে ছিলাম, সেখানে কর্মসংস্থানের জন্য ফ্যাক্টরিতে যোগাযোগ করে তাদেরকে আমি অন্তত 5 জন হলেও আমি তাদেরকে সুপারিশ করে সেখানে কাজ করার সুযোগ দিতে পারছি। এখন আমরা আপনাদের পক্ষে কাজ করার জন্য আরো বড় পদে আসীন হয়েছে আপনাদের দোয়ায়। আপনাদের জন্য আমরা কাজ করতে চাই, কিন্তু সেজন্য আমাদের তো একটু সুযোগ দিতে। বললাম যে 2 দিন আগে জয়েন করছি, 25 তারিখে জয়েন করছি, গতকালকে ছুটি ছিল, আজকে দ্বিতীয় দিন অফিস ডে। আমি একটু অনুরোধ করবো আপনাদের যে আপনারা যা যা বলছেন এখানে স্মারকলিপি আকারে
আমাদের কাছে দিবেন, আমাদের কাছ থেকে আপনারা টাইমের হিসাব নেবেন। 15 দিন চলে গেছে, 15 দিন পরে আপনাদের কাজের অগ্রগতি কতটুকু আমরা সেই হিসাব আপনাদের কাছে দেব। 1 মাস চলে গেছে, 1 মাস পরে আমাদের কাজের হিসাব কতটুকু সেই হিসাব আমরা দেব। ঢালাভাবে করব না, আমাদের কিন্তু কাজ করার সুযোগ দিতে হবে। আমার অনুরোধ একটাই, আমাদের কাজ করার সুযোগ দিতে হবে। আপনারা খুঁজে দেখেন, আমরা কিন্তু কাজের লোক, আপনাদের জন্য আমরা আছি। ডিপ্লোমাদারে কত কষ্ট কি, মানে তাদের কোনো চাকরি নেই, তাদেরকে আমরা অগ্রাধিকার দিতে পারিনি, নিশ্চয়তা দিয়েছি, শুধু তাদেরকে বাস্তবায়ন করতে পারিনি। এটা আমাদের কাছে আমাদের মাথায় রয়েছে, কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য অবশ্যই কাজ করতে। এটা আপনাদের আমাদের উপর যদি আস্থা যদি থাকে তাহলে আমি অনুরোধ করব আপনাদের যা যা বলেছেন না লিখিত আকারে আমাদের কাছে দেন, আমরা আপনাদের হিসাব দেব। আমরা 5 দিন পরে কি করেছি, 1 মাস পরে কি করেছি, 6 মাস পরে কি করেছি। আমরা এখন এখানে লিখিতভাবে একটা মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমরা আপনাদের জন্য কাজ করছি কিনা সেটা আপনারা নজরদারি করেন, আমাদের জন্য নজরদারি করেন, আমাদেরকে আপনারা নজরদারিতে রাখেন। আমরা আপনাদের জন্য কাজ করি কিনা, আমরা আপনাদের শুধু মিথ্যা আশ্বাস দিয়ে বাড়িতে ফেরত দিই কিনা, এটা আমরা। আপনি আমাদেরকে অন্তত এতটুকু এই ভিডিও সামনে, এখানে তো আমরা যাবো প্রতিনিধি দল, এতটুকু আশ্বস্ত করতে হবে যে 1500 পদের কথা বলছি স্যার, প্রকল্পগুলো রাজস্ব করার জন্য আসছে, এটা যদি রাজস্ব হয়ে যায় তাহলে আমাদের কতগুলো এই পদগুলো ফুলফিল হয়ে যাবে। অনেকগুলো পদে ফুলফিল, যেমন ইউনিয়নে কতজন, 300